বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। মঞ্জু ভাই, সরকার এখানে কি সুযোগ নিতে পারে? এখনো তো করতে পারে। হ্যাঁ, আমি সরাসরি এই প্রশ্নে আসার আগে আমি ছোট্ট দুটি বিষয় একটু অ্যাড্রেস করতে চাই। নাঈম ভাই বলছিলেন যে বেগম খালেদা জিয়ার বক্তব্যের মধ্যে এক ধরনের সমাধানের পথ তিনি পরোক্ষভাবে দুটি পথের কথা বলেছেন। একটি বলেছেন যে চাইলে সংসদের মধ্যে, তার তথাকথিত সংসদের মধ্যে আইন করে করা যায়, আরেকটি হচ্ছে আলোচনা সংলাপের উদ্যোগ নিলেইতে হয়। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের পরীক্ষিত একজন নেত্রী, একটি বড় দলের নেত্রী, যিনি সরকারেও ছিলেন, বিরোধী দলে ছিলেন। তিনি জানেন যে সেই ফর্মুলা, আমি যে ফর্মুলা দিচ্ছি এটা কার্যকর হবে না। কারণ শেখ হাসিনাকে আমরা যতটা চিনি, বেগম খালেদা জিয়া প্রায় ওরকম ভাবে বেশি চেনে। কারণ ওনারা একসাথে অনেক পথ চলেছেন, কারান্তরালে এবং বাইরে। ফলে এই পদ্ধতি দুইটা প্রেসক্রিপশন যে সরকার মানবে না, এটা উনি জানেন এবং আমরাও গণমাধ্যম কর্মী হিসেবে জানি। তার মানে উনি সমাধানের পথ দেননি। আমাদের প্রত্যাশা ছিল, সত্যি কথা আমি ছোট করে বলি, আমাদের প্রত্যাশা ছিল, আমরা আলোচনা যেমন করে বলি যে এই যে আন্দোলনটি হচ্ছে গণতন্ত্রের নামে, এই আন্দোলনটি ভুল পথের আন্দোলন। এই ভুল স্বীকার করে বেগম খালেদা জিয়া হয়তো সঠিক গণতান্ত্রিক আন্দোলনের পথে নিয়ে আসবেন। আমাদের প্রত্যাশা ছিল যে জনগণকে একটা স্বস্তি দেবেন। 16 কোটি মানুষ উন্মুখ হয়েছিল বেগম খালেদা জিয়ার প্রায় জাতির উদ্দেশ্যে ভাষণে। কিন্তু সংবাদ সম্মেলন ছিল না, জাতির উদ্দেশ্যে বক্তৃতার মতো করে তিনি একটি স্ক্রিপ্ট পড়ে গেছেন। আমাদের জনগণের প্রত্যাশা ছিল যে আন্দোলন থেকে, তথাকথিত সন্ত্রাসী আন্দোলন থেকে আমরা একটু রিলিফ পাবো। আমাদের প্রত্যাশা ছিল এই রিলিফটা আমরা সমালোচনা করি, এখানে আলোচনা টেবিলে বলি যে বিরোধী দলের একটা এক্সিট রুট দরকার, যেটা নাঈম ভাই প্রায়শই বলেন। এই এক্সিট রুটটা হয়তো তিনি নিজেই নেবেন একটা আলটিমেটাম দিয়ে, যে 15 দিনের জন্য আন্দোলন স্থগিত থাকলো, যদি সরকার কোনো উদ্যোগ না নেয় আবার অত তারিখ থেকে শুরু হবে। আমাদের প্রত্যাশা ছিল এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করেও তিনি এমনটি করতে পারতেন, কিন্তু করলেন না। কি করলেন? আমরা কি পেলাম? আমরা 4টি জিনিস পেলাম। আমরা জনগণ পেলাম যে জনগণের বিরুদ্ধে আন্দোলনের নামে যে যুদ্ধ চলছে, একটা অনিশ্চিত যুদ্ধ, এই যুদ্ধটা আমাদের অব্যাহত থাকলো। আমরা পেলাম যে গণতন্ত্রের নামে যে সন্ত্রাসী রূপের যে আন্দোলন, এটাই চলবে, সত্যিকার গণতান্ত্রিক আন্দোলন ফিরে আসছে না। আমরা এটুকু পেলাম যে দলের কর্মীরা থাকুক, নেতারা থাকুক, জনগণ থাকুক বা না থাকুক আন্দোলনের সাথে, এই আন্দোলন চলবে। এবং আমাদের শেষ জিনিস আমরা পেলাম যে আমাদের এই সংকট থেকে উত্তরণের দুজনের উপর ভরসা ছিল। একজন হচ্ছে বেগম খালেদা জিয়া, আরেকজন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে। যখন বেগম খালেদা জিয়া ঘোষণা দিলেন যে গন্তব্যে না পৌঁছা পর্যন্ত তার এই কিসের আমরা যৌক্তিক পরিণতি না পৌঁছা পর্যন্ত আন্দোলন চলবে, তার মানে হচ্ছে আমরা বুঝলাম এই রকম সহিংস আন্দোলন চলবে। অর্থাৎ আমাদের জনগণের কাছে এখন একমাত্র ভরসার জায়গা থাকলো শেখ হাসিনা। অর্থাৎ আমাদের নিরাপত্তার দায়িত্বটা পুরোপুরি এখন শেখ হাসিনার সিদ্ধান্ত, তার পদক্ষেপের উপর নির্ভর করছে। এখন আরেকটি বিষয় আমার বলার, যে কেন করলেন তাহলে? আমার কাছে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার ইস্যুগুলো কি এটা হারিয়ে যাচ্ছিল। কিন্তু উনি যেদিন আন্দোলন শুরু করেছিলেন, উনি বলেছিলেন যে সমাবেশ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে, সমাবেশের অধিকার না দেওয়া পর্যন্ত। তারপরে আমরা দেখলাম সরকার পতন, আমরা দেখলাম নির্বাচনে, আমরা দেখলাম সংলাপের, আমরা দেখলাম নেতা কর্মীদের মুক্তির দাবি। কোনটা আমাদের মধ্যে মিলিয়ে যাচ্ছিল? ফলে আমার ধারণা তিনি পরিষ্কার করলেন যে কোন দাবিতে তিনি আন্দোলন করছেন। মূলত 3টি দাবি, এই বিস্তারিত আমি না গেলাম। আরেকটা হলো কর্মীরা যে সম্পৃক্ত না, তিনি 3 জায়গায় উল্লেখ করেছেন যে এখনো যারা সক্রিয় না, এই কর্মীদেরকে সম্পৃক্ত করার একটি চেষ্টা করেছেন। আরেকটা হচ্ছে পুরো দায়টি, এই হত্যাকাণ্ড, এই সন্ত্রাসের পুরো দায়টি সরকারের উপর দিলেন। এখন এই দেয়ার প্রেক্ষিতে আপনি যেটা বললেন, প্রশ্ন এখন আমাদের যে সরকার কি করতে পারে। আমাদের কাছে এখন ভরসার জায়গা একমাত্র সরকার। সরকারকে আমি মনে করি দুভাবে সরকার যেমন বলছেন, আমরাও নাগরিকরা মনে করি। একটি হচ্ছে সন্ত্রাসী তৎপরতা চলছে, আরেকটি হচ্ছে গণতন্ত্রের জন্য এক ধরনের আন্দোলন বা এক ধরনের কথাবার্তা চলছে, গণতান্ত্রিক অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকার চর্চার জন্য। এই দুটি বিষয়কে আলাদাভাবে গভর্নমেন্ট অ্যাড্রেস করবে বলে আমি বিশ্বাস করি। একটি হচ্ছে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আইন বহির্ভূতভাবে না, তাদেরকে কঠোর হস্তে দমন করার ব্যবস্থা করতে হবে। কারণ 2013 সালে বা 14 সালে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল, আমরা কোনো দৃষ্টান্তমূলক সাজা দিতে কাউকে দেখিনি। এই কারণেই কিন্তু যেটা রিপিটেশন এবার গত 2 মাসে হলো। ফলে দ্রুত বিচার আদালত হোক, যে কোনো আইনে হোক, অত্যন্ত সংক্ষিপ্ত সময় আমরা চাই এর একটা শাস্তির ব্যবস্থা করা, জনগণের নিরাপত্তা ব্যবস্থা করা। আরেকটি আমি মনে করি, যেহেতু এক ধরনের আলোচনা আসছে বিভিন্ন সুধী মহল থেকে, আমরা সুশীল সমাজ বলি না, কারণ সুশীলটাকে এখন কুশীল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যে একটা সংলাপ দরকার। সংলাপটা কিসের? আগামী নির্বাচন। বিএনপি আগামী নির্বাচনের দাবি করছে, কিন্তু নির্বাচনটি কোন পদ্ধতিতে হবে, নির্বাচন কমিশন শক্তিশালী করা দরকার কিনা,
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী দরকার কিনা ওরা কেউ বলেন না। তাদের মূল লক্ষ্য হচ্ছে এমন একটা নির্বাচন দেন যে নির্বাচনে আমি বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হব, সরকার গঠন করব। আমি মনে করি একজন নাগরিক হিসেবে আমাদের কাছে এই প্রশ্নের স্থায়ী সমাধান করা দরকার। বিএনপির আন্দোলনকে এক ধরনের সহিংস আন্দোলন হিসেবে জনগণ যখন প্রত্যাখ্যান করছে, এই জনগণ কিন্তু গণতন্ত্র মনা আন্দোলন সমর্থন করে। এই জনগণের সামনে একটি বিষয় আলোচনা হওয়া দরকার, একটি জাতীয় সংলাপের উদ্যোগ সরকার নিতে পারে, যেটা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি নিতে পারে, প্রধানমন্ত্রী নিতে পারে, সংসদে হতে পারে, যে বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে দুটি বিষয় নিশ্চিত করা। একটি হচ্ছে ভবিষ্যতে যাতে গণতন্ত্রের নামে, কারণ এবারের আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রে একটি বড় ক্ষতি হয়ে গেল, গণতান্ত্রিক আন্দোলনের সকল ধাপগুলোকে কলঙ্কিত করা হয়েছে। হরতাল অবরোধের নামে, গণতান্ত্রিক আন্দোলনের নামে জনগণের বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশের 44 বছরের ইতিহাসে এই প্রথম। এই আন্দোলনের মধ্য দিয়ে, অর্থাৎ গণতান্ত্রিক আন্দোলনের রূপটি কীরকম হবে এবং গণতান্ত্রিক নির্বাচনের রূপগুলো কি হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিভাবে শক্তিশালী হবে, এই তিনটি বিষয় সুরাহার জন্য এক ধরনের সংলাপ সরকার যদি উদ্যোগ নেয়, আমার ধারণা সরকার দেশে বিদেশে প্রশংসা কুড়াবে, কিন্তু সবার আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই সরকারকে। যদি সরকার ব্যর্থ হয়, এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। নাইম ভাই, এই ক্ষেত্রে কিন্তু খালেদা জিয়াও বলেছেন যে এই সন্ত্রাসী যারাই করুক না কেন তাদের বিচার হওয়া দরকার এবং সেটা গ্রহণযোগ্য একটা বিচার প্রক্রিয়ার কথা উনি বলেছেন। তো মঞ্জু ভাই যেটা বললেন যে সত্যিকার অর্থে আমাদের কিন্তু একটা স্থায়ী সমাধান দরকার, সেটা নানান দেশে নানান ভাবেই হয়েছে। শুধুমাত্র আমরা জানি যে নির্বাচন এবং তখনকার সরকার ব্যবস্থা নিয়ে বড় দুই দলের মধ্যে মতবিরোধ আছে, এটা একটা বাস্তব সত্য। ফলে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কিভাবে? মঞ্জু কিন্তু শুধু এই সরকার ব্যবস্থাটা নিয়ে বলে নেই, আমরা এটা প্রায় সহমতি পোষণ করি এই বিষয়টা নিয়ে। আমি একটা কথা মাঝখানে বলে রাখি, এই ভাষণটাতে কিন্তু, এই বক্তৃতাটাতে বা প্রেস কনফারেন্সে খালেদা জিয়া কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কথাটা উল্লেখ করে না একবারও। আমি একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি। উনি বলেছেন সকল দলের কাছে গ্রহণযোগ্য একটি সরকারের অধীনে নির্বাচন, এই ভাষাটা এক্স্যাক্টলি এটাই ছিল। তো আমার মনে হয় যে মঞ্জু যেটা বলেছেন, শেষের দিকে এসে একবার উনি তত্ত্বাবধায়ক ব্যবহার করেছেন, উনি ব্যাখ্যা দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকারটি সকলের গ্রহণযোগ্য ছিল, এরকম একটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সেটা একটা বিতর্কের ব্যাপার, কারণ সেই ব্যাখ্যা তো উনি ছিলেন না। ওনারা 2013 শেষে 14 নির্বাচনের আগে কিন্তু তারাই সর্বদলীয় সরকারের রূপরেখা দিয়েছিলেন, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার থাকেন নাই। না, এগুলি অনেকভাবেই মানে ইয়ে করা যায়। তত্ত্বাবধায়ক শব্দটা ব্যবহার করেন নাই, নির্দলীয় নিরপেক্ষ। নির্দলীয় নিরপেক্ষটা ব্যাখ্যায় জায়গায় বলেছেন, কিন্তু দাবির জায়গাটাতে আমার যেটুকু মনে আছে যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু এইটা কিন্তু অন্যতম দাবি হিসেবে ঠিক আছে, বাট আমরা এই দেশটাকে তো আগামী 25-30 বছরের জন্য একটা স্থিতিশীলতা দিতে হবে। দিতে গেলে শুধু একটি নির্বাচন সংক্রান্ত বিষয়ে এই দেশ খুব বড় কিছু পাবে না। খুবই মানে এত লোকের মৃত্যু হলো, এত সম্পদের ক্ষতি হলো, এত কিছুর বিনিময়ে এত ছোট জিনিস দিয়ে হবে না। এই নির্বাচনটা হবে নির্বাচনের পরের দিন। এখন ধরে নিলাম যে বিএনপি বিজয়ী হলো, তো বিএনপি আসলে কি বাংলাদেশের আরো 2.5 লক্ষ লোককে মারা যেতে হবে? আমাদের মানে যারা মাইনরিটি কমিউনিটি তাদেরকে বিপদগ্রস্ত হইতে হবে। তো তাদের নিরাপত্তার জন্য আমরা কি রক্ষা কবচের ব্যবস্থা করলাম? আগামী শুধু একটি নির্বাচন না, আগামী 25-30 বছরের জন্য এই রক্ষা কবচের ব্যবস্থা করতে হবে। আমাদের যে স্থানীয় সরকার ব্যবস্থাটা কি এরকমই থাকবে, নাকি আমরা এটাকে শক্তিশালী করার জন্য কোনো একটা সিদ্ধান্ত নিব, এগুলি নিয়েও তো আমাদের এগ্রিমেন্টে আসতে হবে। আমাদেরকে তো নির্বাচন ব্যবস্থাপনার একটা স্থায়ী একটা হলো সরকার, কিন্তু নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য আমাদের রাজনীতিকে যদি আমরা দুর্নীতি এবং কালো টাকার মুক্ত দেখতে চাই, এগুলি নিয়েও যদি আলোচনা করে কোনো অগ্রগতি সাধন করা যায়, এবং একটা রাজনৈতিক বৈশিষ্ট্য যে রাজনৈতিক আন্দোলনের রূপ কি হবে, এই সহিংসতা রাজনীতিতে অ্যাকসেপ্টেড হবে কিনা, এইগুলিও তো জাতীয় সংলাপের একটা বিষয় হতে পারে। যে না, আমাদের সংসদে যেতে হবে, সংসদে যদি কেউ পরপর 15 দিন না যায় সদস্যপদ অটোমেটিক্যালি চলে যাবে। এগুলিকে মানে আমার কথা হচ্ছে আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার জন্য, আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা, আমাদের সংবিধানের যে স্পিরিট, স্থানীয় সরকার, এইটা জেলা পরিষদ, আমাদের উপজেলা পরিষদ, এগুলিকে কার্যকর করা এবং আরো শক্তিশালী করা। ভারতের মোদির মুখে এখন শুনছি যে কেন্দ্রীয় সরকার থেকে প্রথমবারের মতো তিনি রাজ্য সরকারগুলিকে শক্তিশালী করার জন্য মেজরিটি অর্থ রাজ্য সরকারকে দিচ্ছেন, 62%, 38% রাখছেন কেন্দ্রে। এটা নাকি ভারতের স্বাধীনতার পরেই প্রথম। এইরকম আমাদেরকেও স্থানীয় সরকার ব্যবস্থার জন্য অনেক কথা, শুধু নির্বাচনের দিকে থাকা, এটা হচ্ছে ওই দুই দলের লক্ষ্য।
বিএনপিও জানে তাদেরকে কোন রকম, এবং মঞ্জু এই কথাটা বলেছেন, বিএনপি বলার জন্য যে কথাটা বলে সেটা হলো একটা সুন্দর নির্বাচন, আর এটার অর্থ তাদের কাছে যেটা, এটা হলো এমন একটা নির্বাচন যেটা দিয়ে আমি ক্ষমতায় চলে যেতে পারবো। এবং এই জায়গাটাতেই আমরা ধরতে পারি বলেই আমরা শঙ্কিত যে তাতে তো মানুষের নিরাপত্তা নিশ্চিত হলো না, আমার মাইনরিটির লোক বিপদগ্রস্ত থেকে গেল, আমার নির্বাচনের পর দুর্নীতিমুক্ত হবে কিনা, সংসদ চলবে কিনা, বিরোধী দল অংশগ্রহণ করবে কিনা, আবারও হরতাল ধর্মঘট হবে কিনা, আবারও পাল্টাপাল্টি হবে কিনা, এগুলি যদি সব নিশ্চিত করতে হয় এবং সেটা যদি 25-30 বছরের জন্য একটা ব্যবস্থাপনায় আমরা আসতে পারি, এগ্রিমেন্টে আসতে পারি, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যদি উদ্যোগ নেন, আমি মনে করি বঙ্গবন্ধুর পর ইতিমধ্যেই শেখ হাসিনা একটা উল্লেখযোগ্য মর্যাদার জায়গায় চলে গেছেন, কিন্তু যদি এটা করে দিয়ে যেতে পারেন, আমি অনেস্টলি বলছি, এটাও আমি একটা টকশোর সাধারণ বাক্যালাপ হিসেবে বলছি না, যেমন মঞ্জু বলেছেন ইতিহাসে অমরত্বের জায়গা। এবং আমার মনে হয়, আমার এখন বলতে ইচ্ছা করে যে এখন আর সমাধান অনেকের উপরে নির্ভরশীল না, এটা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরেই নির্ভর করে। শান্তনু মজুমদার, আপনার কাছে এইখানেই আসবো যে আমাদের সমাধানের জায়গাটা বলা যায় যে সংকীর্ণ হয়ে এসেছে, কিন্তু অনেক বড় সমাধান আমরা চাইছি। সেইখানে আসলে একজন রাষ্ট্রনায়কের দৃষ্টিভঙ্গি থেকে কি ধরনের প্রত্যাশা আমাদের থাকা দরকার এবং এটা পূরণ করার জন্য কি কি উদ্যোগ আমরা আশা করতে পারি, এটা বিরতির পর আপনি একটু আমাকে একটু বলুন। ডেডলাইন ঢাকায় নিচ্ছে আলোচনা।